নমস্কার। দেখতেই পাচ্ছেন কোয়ান্ট মিউচুয়াল ফান্ডে কিন্তু ভালো রকম 1,80,000 টাকা আমার নিজের ইনভেস্টমেন্ট করা আছে। তো আমি কি সেটা রিডিম করব বা কি প্ল্যান করব? কারণ কোয়ান্ট মিউচুয়াল ফান্ডে ফ্রন্ট রানিং এর ব্যাপারে একটা সেবির তরফ থেকে একটা ইনভেস্টিগেশন চলেছে, এবং এক সময় সেবি রেডও করেছে তাদের অফিসে। কি ব্যাপার হয়েছে তা থেকে ব্যাপারটা আসলে কি অনেকে শুনবেন, অনেক জায়গায় ইউটিউবে শুনতে পাচ্ছেন, কিন্তু আসল ব্যাপারটা কি এবং তার উপর বেস করে ডিসিশন কি নেব? মেন এই মিউচুয়াল ফান্ডগুলোতে আমরা ডিসিশন কি নেব? রিডিম করে নেব নাকি আমার পোর্টফোলিওতে হিট হবে, কোয়ান্টে থাকা উচিত নয়? এই নিয়ে অজস্র প্রশ্ন আসছে। সেই প্রশ্নের উত্তর আজকে আপনাদের সাথে লাইভ আমি শেয়ার করব, আমার নিজের পোর্টফোলিওতে আমি কি করছি বলে। তার সাথে সাথে তার সাথে সাথে দুটো বিষয় নিয়ে আলোচনা করব। এক, যেটা এফএনওতে শোনা যাচ্ছে নাকি 30% ট্যাক্স ইন্ট্রোডিউস হতে চলেছে, তার থেকেও বেশি এটাকে স্পেকুলেটিভ ক্যাটাগরিতে আনা হচ্ছে। স্পেকুলেটিভ ক্যাটাগরি কিন্তু একটু অন্যরকম ক্যাটাগরি হয়ে যায়, মানে ওই ক্রিপ্টোকারেন্সির মতোই জিনিসগুলো চলে আসে। তো সেই ব্যাপারগুলো কি হচ্ছে, কি হতে চলেছে তা নিয়ে একটু কথা বলবো। প্লাস সেটা আর যেটা সব থেকে ইম্পর্টেন্ট এবং যেটা আমার পার্সোনাল সব থেকে ভয়াবহ লেগেছে, হ্যাঁ এই ওয়ার্ডটা উচ্চারণ করছি, ভয়াবহ, যেখানে গ্রো মিউচুয়াল ফান্ডে বা গ্রো অ্যাকাউন্টে কিন্তু ওই একজনের ফোলিও তার দেখাচ্ছে ইনভেস্টমেন্ট আছে, কিন্তু তারপর দেখা গেছে সেই ফোলিওটাই নেই, ইনভেস্টমেন্টই নেই, করাই হয়নি ইনভেস্টমেন্ট। সেটা ব্যাপারটা কি তা নিয়ে বলবো। তাহলে কি আমাদের যে ইনভেস্টমেন্ট সে গ্রোতেই হতে পারে, বা জেরোধাতে হতে পারে, আপস্টক্সে হতে পারে, অ্যাঞ্জেলে হতে পারে, ধানে হতে পারে, সেটা কি সেফ বা আমাদের কি করা উচিত, সেটা নিয়ে কিন্তু আজকে এই ভিডিওতে বলবো। মন দিয়ে ভিডিওটাকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, 3-4টে বিষয় নিয়ে আলোচনা করব। ভালো লাগলে প্লিজ একটু লাইক করবেন আর শেয়ার করতে অবশ্যই ভুলবেন না। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনকে প্রেস করে দেবেন, যাতে এই ধরনের ভিডিওর আপডেট আপনাদের কাছে আসতে পারে। প্রথমে শুরু করি আপনাদের কোয়ান্ট মিউচুয়াল ফান্ড নিয়ে, যেখানে ফ্রন্ট রানিং এর ব্যাপারটা এসেছে। তার আগে ছোট্ট করে বলে নেব, অনেকে হয়তো ভিডিওর নিচে কমেন্ট করবে, এই তো এতদিন আসেননি, কোথায় ছিলেন, আবার এলেন এতদিন বাদে। হ্যাঁ, 1 সপ্তাহ 1.5 সপ্তাহ একটু ছিলাম না। তাই জন্য আমি কিন্তু যখন লাস্ট আপনাদের সাথে ইউটিউব লাইভ করেছি ক্লাস, মনে রাখুন আজকে এবার ভোটের সময়ও আপনাদের সাথে লাইভ ছিলাম 4 জুন ইউটিউবে। তারপরেও আমি ভিডিও করে একটা দুটো ভিডিওতে বলেছিলাম যে এই জুন মাসে আমি একটু পার্সোনাল কারণে ব্যস্ত থাকবো, জুলাই মাস থেকে আমি একদম মোটামুটি ফ্রি। জুলাই মাস থেকে কিন্তু রেগুলার আপনারা ভিডিও পাবেন, সুতরাং সেই অনুযায়ী ব্যাপারটা চলছে। ঠিক আছে, এটা কিন্তু আগে থেকে বলে নিয়েছিলাম যে জুন মাসে আমি একটু পার্সোনাল কাজে ব্যস্ত থাকবো। আচ্ছা, এবার চলে আসি যে কোয়ান্ট এখানে শোনা যাচ্ছে ফ্রন্ট রানিং। ফ্রন্ট রানিং ব্যাপারটা কি? আসলে ফ্রন্ট রানিং হচ্ছে, ধরুন ধরুন কেউ একজন ফান্ড ম্যানেজার, সে জানে যে ধরুন একটা কোম্পানি, মানে তার কাছে যা টাকা আছে সে জানে যে মিউচুয়াল ফান্ডে কত টাকা আসছে এবং কি হচ্ছে, এবং সে তারা ডিসাইড করলো যে সে তো জানবেই যে সেই তার মিউচুয়াল ফান্ডটা, সেই প্ল্যানটা একটা XYZ কোম্পানিতে ইনভেস্ট করতে যাবে। মিউচুয়াল ফান্ডটা, কোয়ান্ট মিউচুয়াল ফান্ডটা এই এই স্টকটা কিনতে যাবে, সেটা তার 2-1 দিন আগে থেকে বা 1 সপ্তাহ আগে থেকেই জানা থাকে, সে ফান্ড ম্যানেজার বা ম্যানেজমেন্টে আছে, সে জানবেই। এবার সে যখনই জানলো যে হ্যাঁ এটা কিনতে পারে, তখন কি করলো, সে নিজে তার পার্সোনাল পোর্টফোলিওতে বা তার নিজের আত্মীয় স্বজনের পোর্টফোলিওতে সেই XYZ স্টকটা আগে থেকেই কিনে রাখলো, ধরুন 100 টাকায়। এবার তারপর যখন 1 সপ্তাহ বাদে বা কিছুদিন বাদে মিউচুয়াল ফান্ড এই স্টকটাকে কিনতে আসবে, অবভিয়াসলি দাম বাড়তেই থাকবে, কেন মিউচুয়াল ফান্ড তো কয়েকশো কোটি টাকা সেখানে ইনভেস্ট করবে, একটা দুটো স্টক তো কিনবে না। যখনই কিনবে, এবং বেশিরভাগ এগুলো মিড ক্যাপ স্মল ক্যাপ এইসব ধরনের স্টকে তো আরো পার্সেন্টেজ টার্মসে অনেক বেড়ে যায়। যখন একটা বড় হিউজ অ্যামাউন্ট এখানে আসবে, তখন সেই 100 টাকায় তো স্টকের দামটা থেমে থাকবে না, সেটা উঠে হয়তো 140-150 টাকা হতেই পারে। স্মল ক্যাপ মিড ক্যাপ হলে তো এরকম দেখাই যায়। যেই পার্সোনাল অ্যাকাউন্টেও যে এরকম বেড়ে গেল, তখন সেখান থেকে প্রফিটটা বুক করে নিল। এই যে ব্যাপারটা, এই যে পুরো ব্যাপারটা, যেহেতু মিউচুয়াল ফান্ডের ইনসাইট তার কাছে আছে, সেই খবরটা তার কাছে আছে, যেহেতু সে ম্যানেজমেন্টে আছে, তার জন্য সে পার্সোনাল এরকম নিজের প্রফিটটা তৈরি করছে। এইটাকেই বলে ফ্রন্ট রানিং। মানে ব্যাপারটা হয়েছে, মানে মিউচুয়াল ফান্ড কেনার আগে নিজে সে কিনে নিচ্ছে। এই ব্যাপারটা কিন্তু নৈতিকতার দিক দিয়ে একটা প্রশ্ন তুলে দেয়।
ঠিক আছে, যেই ফান্ড ম্যানেজার বা যে কোনো ম্যানেজমেন্টের যে কোনো বড় লোক যদি ইনভলভড এতে হয়, যেটা সেবি বলছে, তাহলে কিন্তু খুব খারাপ। আপাতত আমি যদি বলি, কোয়ান্টের তরফ থেকে ক্ল্যারিফিকেশন এসেছে যে হ্যাঁ, সেবির তরফ থেকে এরকম পুছতাছ অনেক হয়েছে, কিন্তু এই নয় যে কোনো বড় ম্যানেজমেন্টের কাউকে সাসপেন্ড করা হয়েছে বা কিছু লিগ্যাল অ্যাকশন আপাতত তেমন কিছু ওই পর্যায়ে যায়নি, এই হয়নি, হ্যান ত্যান এরকম বলা হয়েছে। কিন্তু ফ্রন্ট রানিং এর যে কেসটা হয়েছে সেটাকে যে সম্পূর্ণ উড়িয়ে দেওয়া যাচ্ছে তাও নয়। সুতরাং অ্যাজ আ রিটেল ইনভেস্টর আমাদের কি করা উচিত? প্রথম কথা, আমাদের ফান্ড কি সিকিওর? যদি সেটা জিজ্ঞেস করেন তাহলে উত্তর হবে হ্যাঁ, 100% সিকিওর। মানে আমার যে এইখানে দেখুন, কারোর 1 লাখ টাকা, কারোর 2 লাখ টাকা, কারোর 50,000 টাকা যে কোয়ান্টে আছে, সেটা কি ডুবে যাওয়ার চান্স আছে? সেটা একদমই নয়। কারণ মিউচুয়াল ফান্ডের যে অ্যাকাউন্ট, সেটা যে ফান্ড হাউসের অ্যাকাউন্টের থেকে সম্পূর্ণ আলাদা অ্যাকাউন্টে রাখা হয়। সুতরাং ফান্ড হাউস যদি ডুবেও যায়, ব্যাংকরাপ্টও হয়ে যায়, তাও মিউচুয়াল ফান্ডের তাদের অ্যাকাউন্টে হাত পড়ে না। সেটা সেবি আগেই ঠিক করে রেখেছে। সো সেটা নিয়ে চিন্তার ব্যাপার নেই। সুতরাং টাকাটা এই হয়ে যাবে না। এখানে প্রশ্ন হচ্ছে নৈতিকতার ব্যাপার, যে যেখানে আমি জানি যে এরকম হচ্ছে, সেই ব্যাপারটা তো একটু খারাপ, তাই না? তো সেই জন্য ওই নৈতিকতার প্রশ্নটা একটু ভেবে দেখার আছে। তাছাড়া এমনি যে কোয়ান্ট মিউচুয়াল ফান্ড খারাপ হয়ে যাচ্ছে বা এই তা নয়। এই জন্য এবার আমি তাহলে কি করবে সঞ্জয়, তুমি কি করবে তাহলে? আমার যে এখানে ইনভেস্টমেন্ট আছে, এটা এই ইনভেস্টমেন্টকে আমি কিন্তু এখনই রিডিম করার কোনো প্ল্যান করছি না। এটা রেখে দেবো, কিন্তু এর উপর আমি আর ইনভেস্ট নতুন করছি না। ঠিক আছে, এর উপর ইনভেস্ট করছি না, কারণ আমার এই এই ধরনের ফান্ডের আমার ইন্ডেক্স ফান্ডও আছে। তাই জন্য নিজের যে যে ফান্ড আছে, দেখুন তার অল্টারনেটিভ কিছু আছে কিনা, যদি থাকে সেখানে চলে যাওয়া যায় ইজিলি। প্লাস আরেকটা কথা বলছি, এই নয় যে কোয়ান্ট মিউচুয়াল ফান্ডেই এটা প্রথম এসেছে। অন্যান্য মিউচুয়াল ফান্ডেও কিন্তু মাঝে মাঝে এরকম ফ্রন্ট রানিং এর কথা কিন্তু আসে মাঝে মাঝে। সব মানে আজকে যেই কোয়ান্টেই নতুন এলো, কোয়ান্টি একদম খারাপ তা কিন্তু একদমই নয়। অন্যান্য মিউচুয়াল ফান্ডেও এটা অনেকবার এসেছে, ফ্রন্ট রানিং এর কেসটা। তাই জন্যই বলছি আমাদের ইনভেস্টমেন্টটা সিকিওর, কোনো ব্যাপার নয়। নৈতিকতার দিকে যে প্রশ্নটা অবশ্যই আসে, কিন্তু তার জন্যই আমি যে রিডিম করে দেব একটা ভালো প্ল্যান থেকে, তা কিন্তু নয়। আমার কাছে আপাতত কোয়ান্টের মিউচুয়াল ফান্ড আছে এবং আমি সেটাকে হোল্ড করছি। যখন আমার দরকার হবে, যে সত্যি টাকার দরকার, তখন আমি নয়, বা গোল ফুলফিল হয়ে গেছে, তখন আমি নিশ্চয়ই বিক্রি করব। সেটা তো নর্মাল রিডেমশন প্রসেস। এই ফ্রন্ট রানিং এর জন্য যে আমি বিক্রি করে দিচ্ছি তা কিন্তু নয়। ক্লিয়ার? এটা আমি কি করছি সেটা বললাম, আপনাদের কোনো আমি অ্যাডভাইস দিচ্ছি না বা কোনো ফিনান্সিয়াল অ্যাডভাইস নয়। আপনার যা মতামত সেই অনুযায়ী নিশ্চয়ই ডিসিশন নেবেন। আচ্ছা, এইবার আমি আসি আরেকটা ব্যাপারে। এফএনওর 30%-এ আসবো, তার আগে গ্রো এর ব্যাপারটা বলে নি, যেটা আমার খুব খুব ভয়ানক লেগেছে। কি হয়েছে ব্যাপারটা? 2020-তে একজন যিনি যিনি এই ব্যাপার নিয়ে সোশ্যাল মিডিয়াতে লিখেছিলেন, একজন ইনভেস্টর, এবং তারপরেই ব্যাপারটা হয়েছে। 2000 এখনই এখনই টাইপ করে লিখে দেবেন না, না না গ্রো বলে দিয়েছে এই জিনিসটা পুরোই ফেক, এরকম কিছু হয়নি, একদম লিখবেন না। আগে শুনে নিন ব্যাপারটা। 2020-তে কিন্তু সে বলেছিল, সে ইনভেস্ট করেছিল কোনো মিউচুয়াল ফান্ড, এবং বুঝতেই পাচ্ছেন জাস্ট কোভিডের সময়, এখন 2020-তে যে ইনভেস্টমেন্ট 2024-এ নিশ্চয়ই অনেক গুণ বেড়ে গেছে, নিশ্চয়ই দুগুণ তো হয়েইছে ইনভেস্টমেন্টটা। তো এবার প্রবলেম কি হয়েছে, তার একটা, যেই ইনভেস্ট করেছিল তার একটা ফোলিও দেওয়া হয়েছিল, ফোলিও, এবং পারাগ পারিক, যত সম্ভবত পারাগ পারিক যে মিউচুয়াল ফান্ড আছে সেখানে সে কিছু ইউনিট কিনেছিল, এবং তাকে ফোলিও, মানে গ্রো এর তরফ থেকে ফোলিও একটা অ্যাসাইন করা হয়েছিল, এবং তার আন্ডারে মিউচুয়াল ফান্ডটা দেখাচ্ছিল। ফোলিও যদি আপনারা ভাবেন কি, ধরুন আমি যে মিউচুয়াল ফান্ড কিনলাম, এই দেখুন এখানে একটা ফোলিও তৈরি হয়ে যায়। এই ফোলিও, এই ব্যাপারটা তারও তৈরি হয়েছিল, এরকম দেখাচ্ছিল ইনভেস্টেড অ্যামাউন্ট এত, কারেন্ট কত বেড়েছে বা কত কমেছে, সেরকম কত ইউনিট আছে, সব গ্রো এর ওখানে দেখাচ্ছিল। ঠিক আছে, এইবার কি হয়েছে, 2024-এ যখন সে চেয়েছে যে চলো আমি রিডিম করি, টাকার হয়তো দরকার হয়েছে, যে যখন রিডিম করতে গেছে তখন সেটা রিডিম হচ্ছে না। তারপর সে পরাগ পারিক যে, মানে যে যে ফান্ডটা, যেমন এখানে আমার ক্ষেত্রে ধরুন কোয়ান্ট, তো তার ক্ষেত্রে ধরুন পরাগ পারিক, তো সে পরাগ পারিক মিউচুয়াল ফান্ডের ফান্ড হাউসকে সে চিঠি লেখে, মানে ইমেল লেখে, যে আমার ফোলিও নাম্বার এত, এটা আমি রিডিম করতে পারছি না, কিছু কি হয়েছে? তারা ওখান থেকে বলে না, এই নাম্বারের, এইভাবে নাম্বারের তো কোনো ফোলিও নাম্বারই নেই। ঠিক আছে, তখন সেই হয়ে যায়, এবং তখন সে ইনভেস্টিগেট করে, এবং তখন সে গ্রোতেও এই জানায়, গ্রো বলে না এরকম কিছু হয়নি। তখন সে সোশ্যাল মিডিয়ায় এই সব জিনিসগুলো লেখে, অনেক ব্যাপারগুলো হয়।
তারপর কি হয়, তারপর গ্রোয়ের তরফ থেকেও বলা হয় হ্যাঁ একটা টেকনিক্যাল গ্লিচ হয়েছে এবং আমরা কিন্তু তাকে টাকাটা ফেরত দিয়ে দেব, ঠিক আছে, তাকে টাকাটা ফেরত দিয়ে দেবো, আমার একটা গ্লিচ হয়েছে। এটা কি ধরনের কথা হলো? আচ্ছা, তারপরের দিন আবার শোনা যায় গ্রো থেকে বলা হয় না, উনি যখন 2020-তে ইনভেস্ট করেছিলেন তখন ওনার ব্যাংক অ্যাকাউন্ট থেকে কিন্তু টাকাটা কাটেনি, সুতরাং এইটা কিন্তু একটা টেকনিক্যাল গ্লিচ, ওনার কিন্তু ইনভেস্টমেন্টটাই হয়নি। সেটাই যদি হয় তাহলে কেন গ্রো বলছে যে সেই ইনভেস্টরের টাকাটা দিয়ে দেবে? মানে এত ভালো ব্রোকার হয়? আমার তো মনে হয় না। যা তার যদি ইনভেস্টমেন্টই না হয়ে থাকে, ওখান থেকে যদি কেটে নাই কাটে, তাহলে আগের দিন সে কি করে বলে সোশ্যাল মিডিয়াতে যে না আমি তাকে অ্যাজ আ গুড জেস্টার তাকে টাকাটা দিয়ে দেবো? ব্রোকাররা তো এত হয় না এরকম। তো ব্যাপারটা বুঝতে হবে। আমার যাই হোক, আমার 2020-তে আমার ফোলিও নাম্বার কি করে শো করতে পারে? ফোলিও নাম্বার যখন শো করছে, আমার যদি টাকা নাই কাটে, আমার যদি টাকাটা নাই কেটে, আমি ধরে নিলাম যে গ্রো যা বলছে সেটা ঠিক, টাকাটা কাটেনি, হয়তো যায়নি, তাহলে আমার ফোলিও নাম্বার কি করে ক্রিয়েট হলো? এত বড় টেকনিক্যাল গ্লিচ হয়ে গেল? এগুলো তো ভেবে দেখতে হবে, তাই না? আর যদি সত্যিকারের ইনভেস্টর যিনি যিনি কথা মতো যে সবই হয়েছে, সবই ঠিকঠাক হয়েছে ফোলিও, এবং তখন রিডিম হচ্ছে না, এটা হলে তো মারাত্মক ব্যাপার। যে আমার কাছে আমার ইনভেস্টমেন্ট দেখাচ্ছে আর দিকে সেটা শুধু জাস্ট ছবি, আসলে ভেতরে কোনো ইউনিট নেই, আমি যখন রিডিম করতে যাব তখন এটা হবে না, এরকম কি? এবার কজন এরকম সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলতে পারে, বা কজনের কথা বা শোনা হবে? আমার এইটা ব্যাপারটা এই রাখেনি। এবার দেখুন, এর মধ্যে এক পক্ষ ঠিক, এক পক্ষ, কোনো এক পক্ষ বেঠিক, কোনো এক পক্ষ ঠিক, ঠিক আছে, সেটা আলোচ্য বিষয় নয়। বিষয় হলো এরকম জিনিস আসবে কেন। এবং আমি আপনাকে বলছি, মিলিয়ে নেবেন, এত যে মিউচুয়াল ফান্ড, এত যে এখন নতুন ডিম্যাট অ্যাকাউন্ট এত যে হচ্ছে, নেক্সট যদি কোনো বড় ফ্রড যদি কিছু হয়, এইগুলো নিয়েই আসবে। কিভাবে আসবে সেটা জানা নেই, কিন্তু আসলে এইভাবেই আসবে। আমি দেখেছি কোনো একটা জিনিস নিয়ে যখন বেশি হাইপ হয়, নেক্সট কোনো কিছু বড় ডিব্যাকেল সেই সব ব্যাপারেই হয়। এটা হিস্ট্রি তাই বলছে। তাই জন্য আমাদের কি করা উচিত? এটা তো গেল তার কথা, আমাদের কি করা উচিত? আমাদের যা করা উচিত সেটা বলছি। আজকেই নিজের এই ফোলিওগুলোকে নোট ডাউন করুন। যে যে আপনি ইউজ করেন, কেউ হয়তো ধানের প্ল্যাটফর্ম ইউজ করেন, জেরোধা কয়েন ইউজ করেন, কেউ গ্রো ইউজ করেন। হ্যাঁ, আচ্ছা, এইটা মানেই যে গ্রো খারাপ হয়ে গেছে তা কিন্তু নয়, কেন গ্রো তো টাকাটা নিয়ে একটা মিউচুয়াল ফান্ডকে দেয়, সে তো আর নয়। আপনাদের কি করা উচিত আগে বলছি, ওই ফোলিও নাম্বারটা টুকে নিন, টুকে নিয়ে ধরুন আমি কোয়ান্টে আছি, তা আমি কোয়ান্ট মিউচুয়াল ফান্ডকে একটা ইমেল দিন যে আমার এই ফোলিওটা তো সত্যি আছে, তো তাতে এই ইউনিট আছে, সেটা কি ঠিক? বা ক্যাম্পসের ওয়েবসাইটে যান, CAMS ক্যাম্পস, সেখানে গিয়ে নিজের ওদের প্যান লিঙ্কড করা থাকে, প্যান বেসে আপনি মিউচুয়াল ফান্ড স্টেটমেন্ট নিতে পারেন, সেই স্টেটমেন্ট নিয়ে নিন। স্টেটমেন্ট নিয়ে একবার দেখে নিন যে হ্যাঁ আপনার যা যা ফোলিওর যা যা জিনিস আছে সব ম্যাচ হচ্ছে কিনা। তাছাড়া আরো একটা জিনিস করা যায়, আপনি সিডিএসএল এর ওয়েবসাইটে এখানে গিয়ে এই যে এইখানে রেজিস্টার, EASI, ইজিতে রেজিস্টার করে নিন নিজের ডিম্যাট অ্যাকাউন্ট। এখানে মানে সিডিএসএল এর যাদের ডিম্যাট অ্যাকাউন্ট আছে, ধরুন জেরোধাতে আপনার এই আছে, আমি একটা কথা বলছি, আপনার ধরুন জেরোধাতে অ্যাকাউন্ট আছে, তো জেরোধাতে অ্যাকাউন্ট থাকলে আপনার ব্যাক এন্ডে সিডিএসএল এর ডিম্যাট তারা প্রোভাইড করে, আমি জেরোধার উদাহরণ দিয়ে বলছি। তো তার সেখানে একটা BOID আপনি পাবেন। মানে আপনি যদি এখানেই আসেন, এইখানে যাবেন, নিজের প্রোফাইলে যাবেন, এখান থেকে নিজের প্রোফাইলে গেলেই কিন্তু কনসোলের প্রোফাইলে গেলেই কিন্তু আপনার BOID মানে ডিম্যাট অ্যাকাউন্টের নাম্বার, আপনার ক্লায়েন্ট আইডি, এটা নিয়ে একটা 16 ডিজিটের একটা বড়, এই যে এখানে বলে দেবে 16 ডিজিটের একটা বড় BOID নাম্বার হয়, ওইটা আপনি প্রোফাইলেই পেয়ে যাবেন, সেটা দেবেন। সেটা দিয়ে একটা নতুন পাসওয়ার্ড নিজের তৈরি করবেন, নিজের রেজিস্ট্রেশনটা, OTP আসবে আপনার মোবাইলে, সেটা করে কিন্তু আপনার রেজিস্ট্রেশন হয়ে যাবে। রেজিস্ট্রেশন হয়ে গেলে আপনি ওই নিজের ডিম্যাটেই লগ ইন করে দেখতে পারেন যে সত্যি আপনার ডিম্যাটে শেয়ার বা মিউচুয়াল ফান্ডগুলো আছে কিনা। যদি আপনি এই যে থার্ড পার্টি থেকে নিয়ে থাকেন, মানে জেরোধার কয়েন অ্যাপ ইউজ করে, আপস্টক্স ইউজ করে, বা ধান ইউজ করে, বা গ্রো ইউজ করে, তাহলে কিন্তু বেশিরভাগ সময় আপনার ডিম্যাট অ্যাকাউন্টে শেয়ারটা ক্রেডিট হয়। আর যারা ডাইরেক্ট AMC থেকে কেনেন, মিউচুয়াল ফান্ড অফিস থেকে বা মিউচুয়াল ফান্ড ওয়েবসাইট থেকে কেনেন, তাদের কিন্তু ফিজিক্যাল ফরম্যাটে সেইগুলো থাকে।
তা সেই ক্ষেত্রে তো ক্যাম্পসে যাবেন, সেখান থেকে অ্যাকাউন্ট স্টেটমেন্ট নিয়ে নেবেন, তাহলেই হবে। বা মিউচুয়াল ফান্ড হাউসরাও আপনাকে অ্যাকাউন্ট স্টেটমেন্ট প্রোভাইড করে, সেখান থেকে নিয়ে নিলেই হবে। না হলে ডিম্যাট অ্যাকাউন্টে যদি দেখতে চান, এইটা একটা আছে। বা আপনি ডাইরেক্ট মিউচুয়াল ফান্ডকে ওই নিজের ফোলিও নাম্বার দিয়ে জেনে নিন যে আপনার এই ফোলিও নাম্বার, সেটা কি স্ট্যাটাস বা তার কোনো স্টেটমেন্ট পাওয়া যাবে কিনা, ব্যাস তাহলেই হলো। এই ডিউ ডিলিজেন্স গুলো কিন্তু নিজেকে একটু করে নিতে হবে, তাহলেই দেখবেন সব ঠিক আছে। একবার যখন হিসাব পেয়ে গেলেন নিজের সবই ঠিক চলছে, ফোলিও ঠিক আছে, ব্যাস তাহলে নিশ্চিন্তে ইনভেস্টমেন্ট করুন। ঠিক আছে, তাহলে কোনো চিন্তার কোনো কারণ নেই। অযথা মানে প্যানিক করবেন না বা অযথা এই করবেন না। আজকালকার দিনে সব বেশিরভাগ ইলেকট্রনিক সিস্টেম, বেশিরভাগ জিনিস ঠিকই থাকবে, তবে রিভেরিফাই করে নেওয়ার দায়িত্ব কিন্তু আমাদের নিজের, সেটা কিন্তু করবেন। আপনার ইনভেস্টমেন্ট অন্য কেউ করে দেবে না, নিজেকে কিন্তু করে নিতে হবে। ঠিক আছে, ওকে। আচ্ছা, প্লিজ ভিডিওটাকে একটু শেয়ার করবেন, লাইক করবেন, যাতে আরো লোকের কাছে এই ভিডিওটা পৌঁছাতে পারে। অনেক কিন্তু দরকারি মেসেজ এইখানে কিন্তু বলা হচ্ছে। আমি নিজে যেটা করি, আমি দেখুন আমার এখানে সিডিএসএল এর ইজিতে গিয়ে আমি লগ ইন করি, আমার ডিম্যাটে আমি কি কি আছে শেয়ার বা মিউচুয়াল ফান্ড, সেগুলো কিন্তু আমি মান্থলি বেসিসে বা কোয়ার্টারলি বেসিসে ট্র্যাক রাখি। ওকে, আচ্ছা এইবার আমি চলে আসি। আচ্ছা, এই জায়গাটা অনেকে প্রশ্ন করবে, দাদা কিভাবে কি করবে। জাস্ট এখানে সিডিএসএল টাইপ করবেন, সিডিএসএল ইএএসআই, ইজি। ঠিক আছে, এটা ক্লিক করলেই দেখবেন এখানে আপনার গুগলে সার্চ করলেই দেখুন এখানে চলে এলো সিডিএসএল ইজি। এখানে করবেন ইজি, ইজিয়েস্ট নয়, ইজি যেটা, সেখানে রেজিস্ট্রেশন করে নেবেন বিওআইডি দিয়ে, তাহলেই পেয়ে যাবেন। ওকে, আর বিওআইডি আপনাদের ব্রোকার প্রোভাইড করবে। ব্রোকারের অ্যাকাউন্টে গিয়ে নিজের প্রোফাইলে গেলেই বিওআইডি মোটামুটি পেয়ে যাবেন। আচ্ছা, 16 ডিজিটের হয়। ওকে, এইবার আসি থার্ড যেটা আলোচ্য বিষয়, সেটা হলো 30% এফএনওতে যে বলা হচ্ছে সেটা কি। ঠিক আছে, এটা নিয়ে একটু আলোচনা করি। তার আগে প্লিজ ভিডিওকে একটু লাইক করে দেবেন। প্রথম কথা, যারা জানেন না তাদের জন্য বলি, আজকের দিনে 30% শুনে হয়তো বলবেন 30% তো অনেকের ট্যাক্স স্ল্যাব, হাইয়েস্ট ট্যাক্স স্ল্যাব, সে তাদের তো 30% হওয়ারই কথা না। এখানে তা নিয়ে বলা হচ্ছে না, এখানে বলা হচ্ছে আপনার ইরেসপেক্টিভ অফ আপনার ইনকাম কি, তার উপর আপনার যদি ইনকাম ধরুন মাসে বছরে 1 লাখ টাকা হয়, কথার কথা বলছি, বছরে 1 লাখ টাকা আপনার নেট চাকরি থেকে ইনকাম, তাহলে তো আপনি ট্যাক্স স্ল্যাবে পড়েনি না। কিন্তু তাও যদি আপনি লটারি জেতেন, কোনো একটা লটারি জেতেন, তাহলে কিন্তু লটারি অ্যামাউন্ট যাই হোক না কেন, তার থেকে 30% কেটে আপনাকে দেওয়া হবে, মানে 30% ট্যাক্স ইরেসপেক্টিভ অফ আপনার ইনকাম স্ল্যাব। এফএনওকেও কিন্তু সেই অনুযায়ী ট্রিট করা হবে বলা হচ্ছে। সবই কিন্তু নিউজ বেসড, এখনো ফিনান্স মিনিস্টার এসে বলেননি যে না এটা করা হবে এই বাজেটে, জাস্ট নিউজ বেসড। কিন্তু কি হতে চলেছে জানিয়ে কথা হচ্ছে, এবং আমাদের সেটা নিয়ে কি করা উচিত তার কথা বলবো। তাহলে 30% বলা হচ্ছে যে ওই লটারিতে যেমন 30% হয়, তেমনই এফএনওতে ডাইরেক্ট আপনার এফএনওতে যা আপনার ইনকাম স্ল্যাব, ইরেসপেক্টিভ অফ ইনকাম স্ল্যাব যাই থাকুক না কেন, এফএনওতে যা ইনকাম করেছেন, যদি আপনি 2 লাখ টাকা ইনকাম করে থাকেন, 30% কেটে 30% ট্যাক্সে আপনাকে চলে যাবে, এটাই বলা হচ্ছে। এবং এফএনওতে অনেক মানে আজকের দিতে এফএনওকে বিজনেস ইনকাম হিসেবে ট্রিট করা হয়, স্পেকুলেটিভ হিসাবে নয়, নন স্পেকুলেটিভ হিসাবে দেখা হয়, বিজনেস ইনকাম হিসাবে দেখা হয়। তার মানে বিজনেসের যা কস্ট সেটা কিন্তু আপনারা এখান থেকে মাইনাস করতে পারেন বিজনেস হিসাবে যারা দেখান। মানে এফএনএ তো ধরুন কারোর 2 লাখ টাকা লাভ হয়েছে, কিন্তু তা করতে গিয়ে ধরুন তার কিছু ইনভেস্টমেন্ট হয়েছে, মানে খরচা হয়েছে, ধরুন কম্পিউটার খরচা আছে, তারপর ইন্টারনেট নেওয়া হয়েছে, তার একটা খরচা আছে, বা কেউ ধরুন অফিস করে সেখানে ফুল টাইম ট্রেডিং করেন, একটা অফিস স্পেস নিয়েছেন, ভাড়া নিয়েছেন, তার একটা ইনকাম, তার একটা খরচা আছে, সেটাও কিন্তু বাদ যাবে। মানে 2 লাখ টাকা ধরুন আপনার এফএনও থেকে ইনকাম হলো টোটাল বছরে, আর তার মধ্যে মানে অফিস রেন্ট, তারপর আপনার কম্পিউটার, ইন্টারনেটের, ইলেকট্রিসিটি, এইসবের যে খরচগুলো আছে আপনার ওই এফএনওর ব্যবসাটা চালাতে, সেগুলো কিন্তু অ্যাজ আ ডিডাকশন আপনারা পেতে পারেন। সেই ডিডাকশনটা দেখিয়ে তারপর যা নেট লাভ হবে, ধরুন 2 লাখ থেকে আপনি 1 লাখ দেখালেন যে ওইসব খরচাপাতি হয়েছে, তাও বাদ বাকি যে 1 লাখ টাকার উপর আপনাকে ট্যাক্স দিতে হবে, এটাই নিয়ম যদি এফএনওকে অ্যাজ এ বিজনেস হিসেবে আজকের দিনে যেটা ট্রিট করা হয়। কিন্তু যদি ওই ফ্ল্যাট 30% হিসেবে স্পেকুলেটিভ বিজনেস হিসেবে দেখা হয়, তাহলে কিন্তু এই ডিডাকশনটা আর পাওয়া যাবে না। এটাও কিন্তু একটা
খারাপ দিক। ওকে, আচ্ছা, আরো একটা খারাপ দিক কি হতে চলেছে, যদি এটাকে স্পেকুলেটিভ বিজনেসে নিয়ে আসা হয়, তাহলে আমার যেটা মনে হয়, আমি এই বিষয়ে এক্সপার্ট নয় কিন্তু আমার লিমিটেড বুদ্ধি যা বলে, কারণ সরকারি যারা আছেন এমপ্লয়ি, সরকারি এমপ্লয়িরা কিন্তু স্পেকুলেটিভ জিনিস করতে পারেন না, মানে ওনারা ইন্ট্রাডেতে ট্রেডিং করতে পারেন না, স্টক ট্রেডিং করতে পারেন না, যেহেতু সেটা স্পেকুলেটিভ বিজনেস হয়ে গেল। সেক্ষেত্রে কিন্তু এফএনও করতে তারা বঞ্চিত হয়ে যাবেন যদি এটা স্পেকুলেটিভ এর মধ্যে চলে আসে। বুঝতে পারছেন ব্যাপারটা? এই দিকে একটু চিন্তার বিষয় হয়ে গেল। দ্বিতীয়ত আরেকটা, সেটা হচ্ছে এফএন এর যে লস হয় সেটাও কিন্তু ক্যারি ফরওয়ার্ড করা যায়। ধরুন 1 বছরে আপনার লস হলো 1 লাখ টাকা এফএনওতে, পরের বছরে আপনার লাভ হলো 5 লাখ টাকা, তাহলে কি পরের বছরে 5 লাখ টাকার উপর দিতে হবে? না, আগের বছরে আপনি -1 লাখ টাকা রিটার্ন ফাইল করেছিলেন যে লস, তাহলে এবছর 5 লাখ টাকা করেছেন, তাহলে টোটাল আপনার 4 লাখ টাকা প্রফিট, তাহলে 4 লাখ টাকা প্রফিটের উপর আপনাকে দিতে হবে। মানে মাইনাসটা যা লস হয় সেটাকেও আপনার ক্যারি ফরওয়ার্ড করা যায়, যেহেতু ইট ইজ এ বিজনেস ইনকাম, সেই হিসেবে দেখা হয়। কিন্তু যদি স্পেকুলেটিভ ব্যাপারটা হয়ে যায় তখন কিন্তু একটু ট্রিটমেন্টটা আলাদা হয়ে যায়। স্পেকুলেটিভেরও একটা ব্যাপার আছে, আপনি লসটা ক্যারি ফরওয়ার্ডের অনেক অন্যান্য নিয়ম আছে, কিন্তু যদি ওটাকে ক্রিপ্টোকারেন্সি বা ওই লটারির মতো হিসাবে নিয়ে যাওয়া হয় সেক্ষেত্রে কিন্তু আপনার মুশকিল হয়ে যাবে, সেক্ষেত্রে কিন্তু এত স্ট্রেট ফরওয়ার্ড রুল নয়। তো তাই জন্যই বলছি অনেক কিছু ব্যাপার চলে আসে এখানে। আবার লিখবেন না 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 নন স্পেকুলেটিভেরও লসটা ক্যারি ফরওয়ার্ড করা যায়, তার রুল একটু আলাদা। আর আর এফএনওকে যদি ডাইরেক্ট ক্রিপ্টোকারেন্সি বা ওই পর্যায়ে ফেলে দেওয়া হয় লটারি, তাহলে তো আরো নিয়মগুলো অন্যান্য হয়ে যাবে। তাই জন্য বলছি এই ব্যাপারটা হলে কিন্তু একটু শেয়ার মার্কেটের পক্ষে ধাক্কা হবে, এবং আমিও যেহেতু নিজে অ্যাজ আ পার্সোনালি এফএনও ট্রেডার, সেক্ষেত্রেও একটু অসুবিধা নিশ্চয়ই হবে। তো এবার আমাদের কি করণীয়? প্রথম কথা, এখন নাকে তেল দিয়ে ঘুমানো উচিত। হ্যাঁ, সোজা কথা, আগে আসতে দিন। এখন সবকিছু এরকম ভোট মানে বাজেটের আগে এরকম আগে প্রচুর কথা শোনা যায়, আসতে দিন, রুলস এন্ড রেগুলেশন কি হয় তারপর দেখা যাবে। তারপর আমিও তো আছি, আমি তো ডিটেলস ভিডিও বানাবো, ডিটেলস ভিডিও বানিয়ে আপনাদের বলবো যে আমি কি করতে চলেছি। সুতরাং কোনো চিন্তার কারণ নেই, আগে আসতে দিন। ব্যাপারটা কি হতে চলেছে, এগুলো সবই স্পেকুলেটিভ ব্যাপার চলছে এখন মার্কেটে, নিউজ বেসড রিউমার চলছে। এবার রিউমারও হতে পারে বা এই জিনিসগুলো সত্যি হতেও পারে, সেটা দেখা যাক কি হয়, ফিনান্স মিনিস্টার কি বলেন সেটা দেখা যাক, তারপর আমাদের ডিসিশন নেওয়ার। যেটা আমাদের হাতে নেই এখন থেকে ভেবে তো চিন্তা করে শরীর খারাপ করার কোনো মানে হয় না। তো এটা এলে তারপর আমরা নিশ্চয়ই সেই অনুযায়ী দেখবো, কিন্তু এই ব্যাপারটা একটু মাথায় রাখবেন, বা বাজেটে কি হতে চলেছে একটু চোখ কান খোলা রাখবেন, এটাই আমি বলতে চাই। ওকে, তো চলুন, আশা করি ভিডিওটাকে ভালো লাগলে একটু লাইক শেয়ার করে দেবেন। ভালো থাকবেন। আর এবার রেগুলার আপনাদের সাথে ভিডিও আসতে চলেছে, সেটা অবশ্যই দেখবেন। আর এসটি ট্রেডিং চ্যাম্প ব্যাচের নিউ ব্যাচ, যেখানে অপশন ট্রেডিংটাও ইনক্লুডেড, এসটি ট্রেডিং চ্যাম্প ব্যাচের নিউ ব্যাচ শুরু হতে চলেছে এই জুলাই মাস থেকে। তো জুলাই মাসে অলরেডি আমার ভিডিওর নিচে দেখবেন জয়েন বাটন পেয়ে গেছেন, জয়েন বাটন এসটি ট্রেডিং চ্যাম্প বলে, সেখানে কিন্তু জয়েন করে নেবেন। যারা এক্সিস্টিং এসটি সুইং চ্যাম্প ব্যাচে আছো তারাও আপগ্রেড করে নিতে পারো এসটি ট্রেডিং চ্যাম্প ব্যাচে, সেটাও ভিডিওর নিচেই থাকবে। আমার জয়েন বাটন ক্লিক করলেই ডিটেলসগুলো পেয়ে যাবেন, দেখে নিতে পারেন। ভালো থাকবেন সবাই, নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম।